স্বাগত সবাইকে। চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আমাদের অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব মায়োপিয়া এবং ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ। একেবারে আসলে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটিতেই যাব। তবে সেক্ষেত্রে আসলে অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানবো সেটি হচ্ছে মায়োপিয়া। এটি বলতে আসলে কি বোঝায়? দেখুন, মায়োপিয়া আসলে আমাদের চোখের একটি দৃষ্টি ত্রুটি বলি আমরা এটাকে। তো আমরা যেমন অনেকে সবাই দেখি যে কেউ কাছে কম দেখছে, কেউ দূরে কম দেখছে, তো এই সবগুলো কিন্তু আমরা বলি যে রিফ্র্যাক্টিভ ইরর বা দৃষ্টি ত্রুটি। তো মায়োপিয়াটা মূলত আমরা বলি যারা দূরের দৃষ্টি যাদের একটু দেখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে আমরা বলি যে এটা মায়োপিক পেশেন্ট। আমি একটু ছবি দিয়ে বোঝাতে চাই, তাহলে রোগীরা বুঝবে এটা। অ্যাকচুয়ালি এখানে যে তিনটি ছবি আছে দেখুন, প্রথমটিতে আমি দেখিয়েছি নর্মাল ভিশন। তো চোখটা আসলে গোলাকার, তো চোখের মধ্যে এই যে বাইরে থেকে যে আলোটা ঢোকে এটা বিভিন্ন অংশ পার হয়ে যে চোখের মণি, চোখের লেন্স পার হয়ে এটা রেটিনাতে যেটা ফোকাস হয়। হ্যাঁ, তো মায়োপিক পেশেন্ট যারা হয়, আমি ছবিতে দেখিয়েছি, এই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে যে আই বল, চোখটা তো একটা গোলাকার বল ধরনের, তো এই জায়গাটা একটু সাইজে বড় হয়। তো তখন দেখা যায় যে এই যে আলোটা বাইরে থেকে এতগুলো মাধ্যম হয়ে ভিতরে যাচ্ছে, এটা সরাসরি রেটিনা পর্যন্ত ফোকাস হতে পারে না। তো এই ক্ষেত্রে তখন আমরা সামনে যে আমরা স্পেকটেকল দিয়ে আমরা যে চশমা ইউজ করি, আমরা বলি যে মাইনাস পাওয়ার ব্যবহার করছে। হ্যাঁ, তো এটা একটা লেন্সের মাধ্যমে, স্পেকটেকলে এটা একটা লেন্সের মাধ্যমে আমরা তখন এই জায়গাটাকে আমরা স্বাভাবিকভাবে ফোকাস হওয়ার জন্য, রেটিনাতে ফোকাস হওয়ার জন্য আমরা হেল্প করি। তো অ্যাকচুয়ালি এই জায়গাতে যেটা হয় যে এই মায়োপিয়া জিনিসটা বংশগত বা গঠনগত কারণে চোখের কিছু পরিবর্তন হয়, যেটা স্বাভাবিক থেকে হয়তো একটু চোখের সাইজটা বড় হতে পারে। তখন দেখা যায় যে এই জায়গাটায় ওই রেটিনাতে যেহেতু আলোটা ঠিকমতো ফোকাস করতে পারে না, তখন মানুষ দূরের দৃষ্টি এটা কম দেখেন, যেটা আমরা চশমার মাধ্যমে কারেকশন করি। সুতরাং মায়োপিয়াটা অ্যাকচুয়ালি জাস্ট এটা একটা দূরের দৃষ্টির ত্রুটি, এটা নিয়ে কোনো ডিজিজ না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মায়োপিয়ার সাথে রেটিনার আসলে কি ধরনের সম্পর্ক রয়েছে? দেখুন, মায়োপিয়ার সাথে রেটিনার সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি এটাও একটু ছবি দিয়ে বলতে চাই। ছবি আছে এখানে, যেমন ছবিটা দিয়েছি যে নর্মাল আই, মায়োপিক আই। তো নর্মাল আইতে যেরকম স্বাভাবিক দেখছে, মায়োপিক আইতে এটা ঝাপসা দেখছে। এবং আমি এর আগে একটি ছবিতে দেখিয়েছিলাম যে মায়োপিক আইয়ের ক্ষেত্রে আমরা একটি লেন্সের মাধ্যমে আমরা দৃষ্টি ত্রুটিটা কারেকশন করেছি। তো যেটাতে কি হয়েছে যে রেটিনাতে যখন নর্মাল আইতে যেমন ফোকাস হয়, মায়োপিক আইতে ফোকাস হতে পারে না, আমরা আগেও দেখিয়েছিলাম। তো সেটা লেন্সের মাধ্যমে তখন রেটিনাতে ফোকাস হয়। কারণটা বলেছিলাম যে চোখের গোলাকার যে গঠনটা, এটা কিন্তু স্বাভাবিকের থেকে বড় হয়। তো রেটিনার সাথে যেটা গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটা হলো যে এই গঠনটা যখন পরিমাণে বড় হয় স্বাভাবিক থেকে, তখন দেখা যায় রেটিনাটা পুরো গোল আকার এই আইবল জুড়েই থাকার চেষ্টা করে, এটা গঠন হিসেবে সেভাবেই থাকে। কিন্তু মায়োপিক রোগীদের ক্ষেত্রে এই জায়গাটা অনেক সময় ফুল কাভার করতে পারে না। তখন দেখা যায় যে এই জায়গাটাতে অনেক জায়গায় কোথাও থিন হয়ে যায়, রেটিনা একটা পাতলা পর্দা, এই জায়গাটায় যদি থিন হয় বা কোনো কারণে কোনো দুর্বলতা তৈরি হয়, তখন কিছু অসুবিধা তৈরি হতে পারে। তো যেখান থেকে অনেক সময় মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। সুতরাং মায়োপিক রোগীদের রেটিনার ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করি, বিশেষ করে যাদের দেখার দৃষ্টিশক্তি অনেক কম, যাদের হাই মায়োপিয়া বলি, যাদের -6 ডায়োপ্টার বা তার বেশি পাওয়ার লাগছে, বা প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলি, যাদের -12 ডায়োপ্টার বা তার বেশি পরিমাণ পাওয়ার ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের পরিবর্তনগুলো খুব বেশি থাকতে পারে। সেজন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ দুর্ঘটনা ঘটে গেলে তখন চশমা দিলেও তারা ভালো দেখতে পারেন না। নিশ্চয়ই। এই মায়োপিক রোগীদের আসলে রেটিনায় কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? যে অবশ্যই এটাও আমি একটু ছবি দিয়ে বলবো। দেখুন, মায়োপিক রোগীদের একটু আগে যে বিষয়গুলো বলছিলাম যে রেটিনাতে কিন্তু ফোকাস হতে পারে না, কারণ গোলাকার যে আইবলের সাইজটা এটা দেখা যায় যে একটু সাইজে বড় হয়, তাদের ক্ষেত্রে রেটিনাতে পরিবর্তন হয়। তো যেখানে বলছিলাম যে অনেক সময় থিন হয়ে যায়, কিছু জায়গায় দুর্বলতা হয়, ওইগুলোর কারণেই এখানে কিছু পরিবর্তনের ছবি আছে, যে চেঞ্জগুলো হলে অনেক সময় কিছু ডিজিজ হতে পারে। আমি প্রথমে একটি ছবি দিয়েছি এখানে, বাম পাশে উপরের ছবিটি, এখানে পেরিফেরাল রেটিনা এবং এখানে লেখা আছে যে ল্যাটিস ডিজেনারেশন। তো দেখা যায় যে মায়োপিক বা হাই মায়োপিক বা প্যাথোলজিক্যাল মায়োপিক, ওনাদের ক্ষেত্রে দেখা যায় যে এই জায়গাগুলোতে এমন কিছু পরিবর্তন হয় যেখানে রেটিনাটা হয় পাতলা, এবং অনেক সময় এই পাতলা হওয়ার কারণে এই জায়গাগুলো থেকে অনেক সময় রেটিনাটা ছিঁড়ে আসতে পারে। এটা একটা বিষয়। আর আরেকটি বিষয় আমি এখানে ছবি দিয়েছি, দেখুন, রেটিনাল ডিটাচমেন্ট বার্ডি এবং রেটিনাল টিয়ার। তো মায়োপিক রোগীদের অনেক সময় এই গঠনগত পরিবর্তনের কারণেই যে রেটিনাটা
এটা অনেক সময় কোথাও কোনো ছিদ্র থাকতে পারে, কোথাও কোনো টিয়ার বা ওই জায়গাটা ছেঁড়া থাকতে পারে, কিন্তু এটা কখনো দেখা যায় না, বোঝা যায় না, কারণ এটা চোখের ভিতরের অংশ। তো এই অসুবিধাগুলো দিয়ে যদি কোনো অসুবিধা হয়ে যায়, মানে রেটিনাটা ছিঁড়ে যায়, তখন দেখা যায় যে চোখের দৃষ্টিটা অনেকাংশেই কমে যেতে পারে। আরেকটি ছবি দিয়েছি মায়োপিক সিএনভিএম। তো আমরা এটাকে বলে থাকি যে মায়োপিক করাডাল নিওভাস্কুলার মেমব্রেন। অ্যাকচুয়ালি এই ধরনের রেটিনাতে যেটা হয় যে অনেক সময় কিছু নতুন নতুন রক্তনালী তৈরি হয়, এবং এটা হয় জাস্ট রেটিনার কেন্দ্রে, যেটাকে আমরা বলি যে ম্যাকুলা। সেখানে এই ধরনের কিছু পরিবর্তন হলে তখন ওই জায়গাটাতে স্বাভাবিক আলো গ্রহণ করতে পারে না। তো তখন দেখা যায় যে মায়োপিক রোগীরা যতই চশমা দিক বা আগে লাসিক করা থাকুক বা যে অবস্থায় থাকুক না কেন, তারা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পারবেন না। সুতরাং মায়োপিক রোগীদের যে রেটিনা, এই জায়গাটা আমরা বিশেষ করে যারা হাই মায়োপিক, প্যাথোলজিক্যাল মায়োপিক বা যথেষ্ট পরিমাণ বেশি পাওয়ার লাগছে দূরে দৃষ্টিতে দেখার জন্য, তাদের ক্ষেত্রে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা রেটিনাটা চেক আপ করতে বলি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে মায়োপিয়ার কথা বলছিলেন, আমি যদি একেবারে শুরুর দিকে, যারা আসলে শুরুতেই তো আসলে তারা বুঝতে পারে না যে তাদের চোখের সমস্যা রয়েছে, কিভাবে তারা বুঝবেন একেবারে শুরুর দিক থেকে যে না, তার আসলে এই যে মায়োপিয়ার কথা আমরা বলছি, এই ধরনের সমস্যা হতে পারে? দেখুন, সবচেয়ে মজার বিষয় হলো আমরা কিন্তু কখনো দুই চোখের মধ্যে এক চোখ বন্ধ করে কেউ দেখি না। তো আমাদের কাছে যখন রোগীরা আসেন যে কম দেখছেন, বিশেষ করে আমাদের কাছে এসে একটা কথা বলেন যে আমি হঠাৎ করে মনে হলো এক চোখ বন্ধ করে আরেক চোখে কম দেখছি। এবং আরেকটি বিষয় হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ দূরে দেখতে চাচ্ছে, হয়তো সবসময় যেমন দেখেছে, হঠাৎ করে সে মনে হচ্ছে না বেশ কিছু পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনটা বা কমতিটা দেখার, এটা যে শুধু মায়োপিয়ার জন্য হয় তা না, বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু যাদের অন্য কোনো রোগ নাই, যারা সব কিছুই ভিতরে ভালো আছে, যারা আগে থেকে চেক আপ করে জানেন যে ঠিক আছেন, মায়োপিক রোগীরা দেখা যায় যে এটা অনেক সময় এই জিনিসটা হঠাৎ করে বুঝতে পেরে আমাদের কাছে আসেন। আলাদা যে কোনো কোনো বিশেষ কোনো সিমটম হবে, উপসর্গ হবে, এরকম কোনো বিষয় নাই। দেখার কমতি হলে আমাদের কাছে আসেন। সুতরাং এখানে উপসর্গের জন্য বসে থাকার কোনো সুযোগ নাই। যখনই দেখবেন যে চোখে আমি দূরে কম দেখছি, তখনই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা ভালো। মায়োপিয়া ডায়াগনোসিস হলো যে তার আসলে এই রোগটি রয়েছে, সেক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থা কি কি রয়েছে? দেখুন, মায়োপিক রোগীদেরকে আমরা যে চিকিৎসাগুলো দিই, আসলে মায়োপিয়ার জিনিসটা এটা কিন্তু কোনো রোগের জন্য না, আমরা এটাকে বলি যে রিফ্র্যাক্টিভ ইরর, তো দৃষ্টি ত্রুটি। তো আসলে এটা আমি বলবো না যে চিকিৎসা পদ্ধতি, আমরা এটা বলবো যে তাদের একটি সমাধানের পথ, আর কিছু না। তো জিনিসটা হচ্ছে যে সমাধানের পথ এই জন্য বললাম যে যখন কোনো ত্রুটি হয় সেটাকে কিন্তু আমরা সমাধান করতে পারি, কারেকশন করতে পারি। তো এটার বিভিন্ন যে মাধ্যমগুলো আছে, যে আমরা চশমা দিচ্ছি, আমরা ল্যাসিক করছি, আমরা স্মাইল করছি, রিফ্র্যাক্টিভ সার্জারি যেগুলো আছে এগুলো দিচ্ছি, আইসিএল করছি, বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো আছে, কন্ট্যাক্ট লেন্স আমরা ব্যবহার করছি। সুতরাং মায়োপিক রোগীরা শুধুই যে চশমা ব্যবহার বাদে অন্য কোনো চিকিৎসা পদ্ধতির বা যে সমাধানের পদ্ধতি নিতে পারবেন না, এটা না। যাদের যেভাবে প্রয়োজন তারা যদি মনে করেন, নেওয়ার সুযোগ আছে। তো এটা নিয়ে ভয় পাবার কারণ নাই যে আমার কোনো অসুবিধা হয়েছে, আমি দূরে কম দেখছি, চশমা পড়ছি, মানে আমি ভয় পেয়ে গেলাম, কোনো রোগ হয়েছে, এটা ভাবার দরকার নেই। বরং এটা একটা ত্রুটি, এবং ত্রুটিটা সুন্দর করে এটা সমাধানের ব্যবস্থা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কাউন্সেলিংটি আপনারা কিভাবে করেন? মায়োপিক পেশেন্টরা আমাদের কাছে যখন আসেন, অ্যাকচুয়ালি তাদেরকে আমরা যখন চশমার কথা লিখে দিই, আমরা যখন স্পেকটেকল পড়ার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই, তো সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলি যে দেখুন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম যেভাবে ঠিক প্রয়োজন অনুসারে করছি, যে আমরা সেটাকে অবহেলা করছি না, যে না, যেটা আমার করা দরকার অবশ্যই করব। কথার কথা, আমার ভাত খাওয়া দরকার, ভাত তো খেতেই হবে, ঠিক না? দুপুরে খান, রাতে খান, খেতেই হবে। তো এটা আমার যেমন দৈনন্দিন জীবনের একটা অংশ, যে আমার এটা না করলে মনে হয় যেন আমি কি একটা খেলাম না বা কি একটা করতে পারলাম না। আপনি যে চশমাটা ব্যবহার করছেন দূরে দেখার জন্য, আপনি দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে নেবেন। কারণ হচ্ছে এই চশমাটা আপনার একটি সহযোগী অংশ, এটি আপনার কোনো চিকিৎসা পদ্ধতি না, এটি আপনার একটি সমাধানের পদ্ধতি, যেটি আপনাকে দূরে দেখার এই কমতিটাকে ভালোভাবে একটু দেখার জন্য সাহায্য করবে। তো সেক্ষেত্রে চশমাটা আমরা সবসময় ব্যবহার করতে বলি। একই সাথে আমরা বলি যে আপনি একটু 3 মাস বা 6 মাসের মধ্যে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর বিশেষ করে যাদের খুব বেশি পরিমাণ এই যে চোখের পাওয়ারটা নিতে হয়, অনেকের ক্ষেত্রে আছে যে -3, -4, -5, -6, বা আমরা বলি যে প্যাথোলজিক্যাল মায়োপিয়া -12 ডায়োপ্টার, এরকম হিসাব আছে আমাদের কিছু, যে -6 ডায়োপ্টার হলে আমরা বলি হাই মায়োপিয়া, বা যদি দেখি যে না এটা -12 ডায়োপ্টার বা তার বেশি, আমরা বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে শুধুমাত্র চশমা বা ওষুধের জন্য না, আপনারা রেটিনাটা একটু চেক আপ করাবেন। কারণ এই ক্ষেত্রে যে বলছিলাম যে বিশেষ কিছু অসুবিধা হতে পারে, থাকতে পারে, যেটা ভিতরে, যেটা কখনো রোগী নিজের থেকে বুঝতে পারবেন না, কিন্তু কোনো অসুবিধা হলে, তখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে চোখের দৃষ্টি কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে চোখের চশমা ব্যবহার করা এবং একজন চক্ষু বিশেষজ্ঞ বা রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা একজন রোগীর জন্য খুব হেল্পফুল হয়।
নিশ্চয়ই, আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। অবশ্যই। যেমন দেখুন এখানে যে একটি ছবি দিয়েছি যে আফটার ব্যারেজ লেজার, অ্যাকচুয়ালি এটা রেটিনার কিছু অংশে আমরা লেজার করে দিই। লেজার মানে এটা আলোক রশ্মির মাধ্যমে ওই জায়গাটাতে আমরা কিছু জায়গায় বার্ন করে দিই। তো আসলে এই জিনিসটা এরকম যে আমরা যখন আগে যে কিছু ছবি দেখিয়েছিলাম যে রেটিনা ছিঁড়ে যাচ্ছে, রেটিনাল টিয়ার বা রেটিনাল ডিজেনারেশন, কোথাও দেখালাম যে ল্যাটিস ডিজেনারেশন, তো এই জায়গাগুলো থেকে অনেক সময় দেখা যায় যে চোখের এই রেটিনাটা অনেক সময় ছিঁড়ে আসতে পারে। তো এটা যেন এই দুর্ঘটনা না ঘটাতে পারে, কারণ এই দুর্ঘটনা ঘটলে তো তখন চোখের দৃষ্টি হঠাৎ করে চলে যাবে বা কমে যাবে। সেক্ষেত্রে আমরা তখন এই দুর্বল জায়গাগুলোকে লেজারের মাধ্যমে আমরা স্টেবল করে দিই এবং এই জায়গাটাতে থেকে তখন একটা পরবর্তীতে আর কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। তো সেক্ষেত্রে রোগীদেরকে আমরা বলি যে আপনারা রেটিনা চেক আপের পাশাপাশি যদি এরকম কোনো অসুবিধার কথা কখনো জানেন বা বোঝেন বা যদি কোনো রেটিনা বিশেষজ্ঞ আপনাদের পরামর্শ দেয়, আপনারা মোটেই ভয় পাবেন না, বরং ভবিষ্যৎ ভালো থাকার জন্য খুব দ্রুত এই ধরনের চিকিৎসাগুলো নিলে আপনার জন্য খুব ভালো একটা ফলাফল হবে ভবিষ্যতের জন্য। নিশ্চয়ই, মায়োপিক রোগী যারা রয়েছেন তারা যদি ল্যাসিক করাতে চান, ল্যাসিক করানোর পূর্বে তাদের আসলে কি কি চেক আপ করানোর প্রয়োজন হয়ে থাকে সে বিষয়টিও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি মায়োপিয়া এবং ল্যাসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। মানব চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান মায়োপিয়া এবং লেসিক পূর্ববর্তী রোগীদের রেটিনা বিষয়ক পরামর্শ নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। ফিরছি আলোচনায়। আমরা বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় শুনছিলাম এই মায়োপিয়া নিয়ে। সেক্ষেত্রে আসলে যারা মায়োপিক পেশেন্ট রয়েছেন তারা আসলে যদি ল্যাসিক করাতে চান, এর পূর্ববর্তী কোনো চেক আপের প্রয়োজন রয়েছে কিনা? ল্যাসিক করাবেন একজন মানুষ কেন? কারণ হচ্ছে যে উনি যে চশমাটা ব্যবহার করছেন বা যতখানি পাওয়ার ব্যবহার করছেন সেটা হয়তো অনেক বেশি, চোখে এত বড় চশমা বা এত বেশি পাওয়ারের চশমাটা ভারী লাগে, কষ্ট হয় ব্যবহার করতে। অনেকের হয়তো কসমেটিক পারপাস, যে আমার চলাফেরা কাজে করে মানুষ দেখতে কিভাবে দেখছে, কিভাবে বলছে, এই কারণের জন্যও মানুষ কিন্তু ল্যাসিক করতে চায়। তো এখন বিষয় হলো ল্যাসিক করাটা এটা একটা আমরা বলি রিফ্র্যাক্টিভ সার্জারি। তো এটা অ্যাকচুয়ালি যে চোখের যে মনিতে করা হয় এটা লেজারের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু এখানে রেটিনাতে কোনো কাজ করা হয় না। এখন বিষয় হলো যে মায়োপিক রোগীদের যে রেটিনা, আমরা বলছিলাম যে বিভিন্ন রোগের সম্ভাবনা থাকে বিভিন্ন উপসর্গের মাধ্যমে, যেটা বোঝা যায় না। তো এখন কারোর যদি রেটিনাতে কোনো ছিদ্র থাকে, কোনো দুর্বলতা থাকে, এখান থেকে যদি কোনো সময় রেটিনা ছিঁড়ে আসে তখন কিন্তু ল্যাসিক করা থাকলেও তারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তখন কিন্তু চোখে দেখতে পারবেন না। সুতরাং ল্যাসিক করার পরে তাদের কাছে একটা আফসোস মনে হবে যে আমি এত টাকা দিয়ে ল্যাসিক করলাম, হঠাৎ করে এখন আমি কেন দেখি না, এটা কি ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম, তাই না? তো সেক্ষেত্রে একটা বিষয় হলো এটা রোগীদের জানাটা জরুরি যে আপনি যেমন চোখের দেখার দৃষ্টি বা আপনার প্রয়োজন অনুসারে ল্যাসিক বা স্মাইল বা রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো করছেন, এই সার্জারিগুলোর সাথে আপনার রেটিনা চেক আপটা খুব জরুরি। কারণ আপনি ল্যাসিক করবেন চোখের মনিতে বা রিফ্র্যাক্টিভ সার্জারি করবেন চোখের মনিতে বা আইসিএল করবেন এটা লেন্সের মাধ্যমে, কিন্তু আপনি রেটিনা যদি ঠিক না থাকে কোনো দুর্ঘটনা ঘটে গেলে এই অসুবিধাগুলো আপনি যে সম্মুখীন হবেন সেটা হলো যে সব রকম ধরনের চিকিৎসা যেগুলো আপনি যে রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য করেছেন করা থাকলেও আপনি দেখবেন না। সেক্ষেত্রে আমরা বলি যে আমরা এই অপারেশনের পূর্ববর্তী বা রিফ্র্যাক্টিভ সার্জারির পূর্ববর্তী মানে মায়োপিক রোগীদের ক্ষেত্রে রেটিনাটা আগে চেক আপ করি, কারণ রেটিনাটা দেখার যে মূল অংশ এটা একটা আলোক সংবেদী অংশ, আমরা আগেই বলেছিলাম। তো এই আলোক সংবেদী অংশটা যদি ঠিক না থাকে তাহলে আপনি যত কিছুই করেন দেখার সম্ভাবনা নাই। সুতরাং সেক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলে, ফাটল থাকলে, কোনো রকম ছিদ্র থাকলে আমরা ওই জায়গাটা আগে চিকিৎসা করে দিই লেজারের মাধ্যমে, স্টেবল করে নিই, রেটিনাটা স্টেবল করে তারপর আমরা রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য আমরা তাকে রিকমেন্ডেশন করি। সুতরাং মায়োপিক রোগীদের ক্ষেত্রে ল্যাসিকের পূর্ববর্তী রেটিনা চেক আপটা মনে রাখতে হবে তাদের জন্য, যে এটা শুধুমাত্র মায়োপিক রোগী হিসেবে ল্যাসিক করছেন এই জন্য না, তার ভবিষ্যতের জন্যও খুব জরুরি একটি অংশ। নিশ্চয়ই, মায়োপিক রোগীরা যারা আসলে ল্যাসিক করাতে চান সেক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? দেখুন,
মায়োপিক রোগীরা আমাদের কাছে যখন আসেন আমরা প্রথমে একটি কম্প্রিহেন্সিভ চেক আপ তাকে করি, আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে আমরা যেগুলো দেখে থাকি, আমি একটু ছবির মাধ্যমে বলতে চাই। নিশ্চয়ই। দেখুন এখানে 4টি ছবি আছে, একটি আমরা দেখেছি কালার ফান্ডাস ফটোগ্রাফি মায়োপিক রেটিনা, আরেকটি দিয়েছি বি স্ক্যান যেখানে লেখা আছে পিভিডি বা পোস্টার ভিট্রিয়াস ডিটাচমেন্ট, আরেকটি লেখা আছে এফএফএ বা মায়োপিক সিএনভিএম লেখা আছে, এটা ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রামের মাধ্যমে, আরেকটি লেখা আছে ওসিটি বা অকুলার কোহারেন্স টমোগ্রাফি ইন কেস অফ বা মায়োপিক সিএনভিএম এর ক্ষেত্রে হয় যেটা। এখন প্রত্যেকটা ছবি আলাদা আলাদা, কিন্তু এখানে বিভিন্ন বিষয় লেখা আছে। ঘটনা হলো এই মায়োপিক রোগীরা তাদের রেটিনাটা কেমন এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন না। তাদের রেটিনাটা নর্মাল রেটিনা থেকে কিছুটা ডিফারেন্ট। দেখুন এখানে বাঘের গায়ে যেমন ডোরা কাটা থাকে, আমরা এটাকে বলি টেসলেটেড ফান্ডাস বা আমরা বলি টেরিগ্রয়েড ফান্ডাস, এরকম কিছু চেঞ্জ থাকে যেটা মায়োপিক রোগীদের ক্ষেত্রে হতে পারে। ইভেন তাদের যে অপটিক ডিস্ক বা রেটিনাতে যে নার্ভটা থাকে এই নার্ভটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট হতে পারে। এখন এগুলোর প্রত্যেকটারই গুরুত্ব আছে। আমি বলবো যে এই জায়গাটার একটা ছবি আছে যে আমি বলেছিলাম পিভিডি বা পোস্টার ভিট্রিয়াস ডিটাচমেন্ট। অ্যাকচুয়ালি চোখটা যেহেতু গোল, এখানে ভিট্রিয়াস পদার্থ নামে একটা জেলির মতো অংশ আছে, যেটা অনেক সময় দেখা যায় এই যে দানা মতো একটা ছোট দেখা যাচ্ছে এরকম। মায়োপিক রোগীদের ক্ষেত্রে এটা দেখা যায় ফ্লোয়েটার্সের মতো বা এরকম কিছু কন্ডেনসেশন হয়ে যায়, এখানে কিছু তরলতা বেড়ে এই ধরনের পরিবর্তন হয়, তখন এই ভিট্রিয়াসটা অনেক সময় নড়ে। তো এই বিষয়গুলো জানা কেন জরুরি, কারণ যদি নার্ভে চেঞ্জ থাকে, রেটিনাতে চেঞ্জ থাকে, অনেক সময় দেখা যায় যে ল্যাসিক পরবর্তীতে তার ভিশনটা কেমন হবে, উনি কি ধরনের অসুবিধা আদৌ ফেস করবেন নাকি করবেন না, তখন কিন্তু আমরা পরীক্ষাগুলোর মাধ্যমে তাকে নিশ্চিত করতে পারি। তারপরে এই যে বলছিলাম এটা মায়োপিক সিএনভিএম, যেটা হচ্ছে চোখের যে রেটিনার যে কেন্দ্র বা ম্যাকুলা, এখানে কিছু নতুন ভেসেল তৈরি হয়। তো এই চেঞ্জটাও কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখে থাকি। সেক্ষেত্রে প্রয়োজনীয় কোনো চিকিৎসা লাগবে কিনা বা এই অবস্থায় আর ল্যাসিক করার সুযোগ আছে কিনা বা পরবর্তীতে কি করতে পারে, এটা কিন্তু আমরা রোগীদেরকে অ্যাডভাইস করতে পারি বা পরামর্শ দিতে পারি। সুতরাং তার এই যে রিফ্র্যাক্টিভ সার্জারি যেটা করতে চাচ্ছেন, ল্যাসিক বা স্মেল বা যেটাই করুক না কেন, এইটার আউটকাম সম্বন্ধে আমরা যেমন জানতে পারি, রোগীকে তেমন আমরা অ্যাওয়্যার করতে পারি, আমরা সচেতন করতে পারি বা জানাতে পারি, এবং উনি কিন্তু সবকিছু জেনে বুঝে তারপরে ওনার সিদ্ধান্তটা নিতে পারেন। তারপর লাস্টে যেমন এটি একটি পরীক্ষার ছবি দিয়েছি ওসিটি, যেখানে বললাম যে এখানে একটি সিএনভিএম এর ছবি আছে। তো দুটো একই রোগের, তো এই ধরনের কিছু পরিবর্তন চোখের এই রেটিনাতে হয় মায়োপিক রোগীদের ক্ষেত্রে, যেটার কারণে অনেক সময় দৃষ্টির ফলাফলটা মানে দৃষ্টিশক্তি যে যেমন থাকবে ল্যাসিক পরবর্তীতে, এইটা রোগীদেরকে জানানো জরুরি, এবং আমরাও এটা মাধ্যমে আমরা প্রয়োজনে তখন দেখে আমরা তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারি, জানাতে পারি। সুতরাং এই সব ধরনের চিকিৎসা ব্যবস্থাগুলো কিন্তু এটা তাদেরকে আমরা প্রয়োজনে দিয়ে তারপরে আমরা তাদেরকে ল্যাসিকের পরামর্শ দিই। মায়োপিক রোগী যারা রয়েছেন, যারা আসলে ল্যাসিক করাতে চান, আমি যদি বিশেষত আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যারা ঢাকা আই কেয়ার হসপিটালে ল্যাসিক করাতে চান তাদের ক্ষেত্রে আসলে কোনো সুপরামর্শ রয়েছে কিনা, এবং বিশ্বমানের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি আসলে ঢাকা আই কেয়ার হসপিটালে নিশ্চিত হচ্ছে কিনা? দেখুন ঢাকা আই কেয়ার হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি যা কিছু প্রয়োজন, এই যে ল্যাসিক পূর্ববর্তী রোগীদের বা যারা ল্যাসিক করতে চান, সব ধরনের ব্যবস্থা অ্যাভেলেবেল আছে। আমি একটু ছবি দিয়ে বলতে চাই। যেমন দেখুন এই যে দেখিয়েছি মডার্ন টেকনোলজিস ফর রেটিনাল ইভালুয়েশন, কালার ফান্ডাস ফটোগ্রাফি মেশিন আছে, আমাদের বি স্ক্যান মেশিন আছে, ওসিটি আছে, এফএফএ মেশিন আছে। তো যে জিনিসগুলো আমরা ডায়াগনোসিস করতে চাই সব জিনিসগুলোই কিন্তু আমাদের দেখার মতো এই আধুনিক যে টেকনোলজিসগুলো দরকার আমাদের অ্যাভেলেবেল আছে। আর একটু ছবি আছে, একটু দেখাতে চাই। আমাদের ভিট্রিওরেটিনাল সার্জারি মেশিন, আমরা এটা বলি কনস্টেলেশন ভিশন সিস্টেম, অপথলমিক অপারেটিং মাইক্রোস্কোপ লুমেরা, এই আধুনিক সমস্ত সরঞ্জামগুলোর মাধ্যমে আমরা ল্যাসিক রোগীদের যদি কোনো ধরনের পরবর্তীতে কখনো রেটিনার কোনো অসুবিধা হয়, যদি কখনো রেটিনা ছিঁড়েও যায়, যদি তার আগের থেকে বুঝতে না পারেন বা কোনো দুর্ঘটনাজনিত কারণেও যদি রেটিনা ছিঁড়ে যায়, তখনও কিন্তু আমরা তাদেরকে বিশেষভাবে এই অপারেশনগুলো প্রয়োজন হলে আমরা সেই সাপোর্টটুকু দেওয়ার অ্যাভেলেবিলিটি রাখি। এবং একই সাথে এগুলো সবই মডার্ন টেকনোলজি, যেগুলো সারা বিশ্বে এখন মানুষ ব্যবহার করছে। সুতরাং আমাদের ঢাকা আই কেয়ার হাসপাতালে এই ধরনের চিকিৎসার কোনো রকম কমতি নাই। আরেকটা ছবি একটু দেখাতে চাই। বলছিলাম যে আমরা ল্যাসিক রোগীদের প্রয়োজনে আমরা যদি লেজার করি, আমি এর আগে বলছিলাম, তো দেখুন এটা একটা পেশেন্ট, আমি যখন এটা লেজার করছি, তো এই ধরনের যে লেজারের মাধ্যমে যে রেটিনাকে আগেই আমরা স্টেবল করে নেওয়া, প্রোটেকশন দিয়ে নিয়ে তারপর আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি করা। সুতরাং প্রি ইভ্যালুয়েশন যেটা দরকার একজন ল্যাসিক পূর্ববর্তী রোগীর ক্ষেত্রে, সব ধরনের ম্যানেজমেন্ট আমাদের হাসপাতালে আছে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে মায়োপিক রোগী যারা রয়েছেন, আসলে তাদের জন্য আপনাদের কোন কোন ধরনের পরামর্শ থাকবে? আসলে মায়োপিক রোগীদের জন্য কিছু বিশেষ পরামর্শ আমি মনে করি যে জানা খুব জরুরি তাদের। আমি একটু ছবির মাধ্যমে বললে ভালো হয়। হ্যাঁ, দেখুন আমি এখানে 3টি ছবি দিয়েছি। প্রথমটি অ্যাক্সিডেন্ট, দ্বিতীয়টি ক্রিকেট ব্যাট বল বা হেলমেট,
তৃতীয়টি একজন মানুষ ঘুষি মারছেন, পাঞ্চ। তো আসলে উদ্দেশ্য হলো, দেখুন মায়োপিক রোগীদের ক্ষেত্রে যে অনেক সময় যে কোনো অ্যাক্সিডেন্টে হোক বা কোনো মারামারিতে হোক বা খেলাধুলার সময় হোক, চোখে অনেক সময় বল লাগা, ঘুষি লাগা, আঘাত লাগা, বলপূর্বক কিছু ফোর্স হলে অনেক সময় রেটিনাটা ছিঁড়ে আসতে পারে। এবং এটা এরকম কন্ডিশনে তখন দেখা যায় যে রেটিনা যদি ছিঁড়ে যায়, আমরা তখন রেটিনা অপারেশন করি। সুতরাং এই আঘাত যাতে না লাগে, মায়োপিক রোগীদের ক্ষেত্রে এটা একটু মেনে চলতে হয়। কারণ আঘাতের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন রেটিনাটা অপারেশনের মাধ্যমে আমরা যে কন্ডিশনে ফিরে আনতে চাই, তখন রোগীদের জন্য একটা বাড়তি একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। আরেকটি ছবি আছে, এখানে কিছু ছবি দিয়েছি। একটি হলো ফ্ল্যাশিং অফ লাইট। তো আমরা এটাকে বলি যে ফ্ল্যাশিং এর মতো আলোর ঝলকানি দেখা বা বিদ্যুৎ চমকানোর মতো, বিজলির মতো। তো অনেক সময় রেটিনা কিছু পরিবর্তন হলে, মায়োপিক রোগীদের ক্ষেত্রে রেটিনা ছিঁড়ে আসার মতো কন্ডিশন হলে বা পার্শিয়ালি কখনো যদি রেটিনা ডিটাচমেন্ট হয়, পার্শিয়াল রেটিনাল ডিটাচমেন্ট বলি, তখনও কিন্তু এরকম ধরনের কিছু আলোর ঝলকানি অনেকে দেখতে পারেন। দ্বিতীয়টি হলো ফ্লোয়েটার্স, বা আমরা যেটা বলি যে অনেক সময় মশামাছি দানার মতো কোনো কিছু জালের মতো উঠছে, তো এইগুলো কিছু উপসর্গ। আরেকটি আছে যে আমি লাস্টে দিয়েছি আই চেক আপ। তো খুব জরুরি যেটা মায়োপিক রোগীদের জন্য, যে এই উপসর্গগুলো হলেই তারা যেন দেরি না করে একজন রেটিনা স্পেশালিস্টের পরামর্শ নেয় এবং অন্তত বছরে 1 থেকে 2 বার চেষ্টা করবে যে একজন রেটিনা স্পেশালিস্টের কাছে যে অন্তত একটা রুটিন চেক আপ করা যায় আমার রেটিনাটা কেমন আছে। কারণ কোনো কারণে যদি এটা আগে থেকে কোনো অসুবিধা মনে হয় যে যেটা আগেই চিকিৎসার মাধ্যমে বা লেজারের মাধ্যমে স্টেবল রাখা সম্ভব, তাহলে তো রোগীটা পরবর্তী খারাপ অবস্থা থেকে উনি বেঁচে গেলেন, ভালো থাকলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনি, আমি, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের সুখের মূল মন্ত্র বা প্রথম কথা হচ্ছে শারীরিক সুস্থতা। জগতের সব কিছু মিথ্যে আর অর্থহীন হয়ে পড়ে যখন শরীর সুস্থ থাকে না। তাই চোখসহ শরীরের যে কোনো অংশের অসুস্থতা বা চিকিৎসা নিয়ে অবহেলা করা যাবে না কোনোভাবেই। অসময়ে অকালে দৃষ্টি হারানো থেকে রক্ষা পেতে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসাটি গ্রহণ করতে হবে। নিজেকে আর নিজের চারপাশকে সুস্থ ও স্বচ্ছ রাখতে হবে। সবার জন্য সুস্থ এবং স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।